দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। কাল দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 12 তারিখ বাক পরিবর্তনের দিন। শেরপুরের জনসভায় জামায়াত আমির যারা হত্যার রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান। মাত্র 17 মাস হয়েছে, দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। রেজাউলের পরিবারকে জানালেন সমবেদনা। রাজধানীবাসী সহ সারা দেশে প্রচারে ব্যস্ত প্রার্থীরা জয় পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ভোটের লড়াই। নির্বাচনকালীন নিরাপত্তার বিষয়ে বিদেশিদের জানিয়েছে সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না, বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। কোনো নির্বাচনই সম্পূর্ণ শান্তিপূর্ণ হয় নাই। আমি আজকে ওই 1991টা দেখে আমি এই কথাটা আজকে সকালবেলায় আমি ভাবছিলাম যে 91টা বোধহয় খুব শান্তিপূর্ণ পরিপূর্ণ ছিল। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাসযোগ্য ঢাকা চান নগরবাসী। পরিকল্পনা আছে, দাবি বিএনপি জামায়াত সহ দলগুলোর। স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকা মুক্তি হতে না। নির্বাচন করতে পারি এই সমস্যাগুলোকে 17 বছর যেটা হয় নাই 17 দিনে পারবো না, তবে 17 মাসের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আবারও অশান্ত পাকিস্তানের বালুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের সিরিজ হামলার জবাবে সেনা অভিযান। দুদিনে অন্তত 133 সন্ত্রাসীর মৃত্যু, জানিয়েছে আইএসপিআর। কিছু লোক নির্বাচন বানচালের অপচেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় অংশ নেন মির্জা ফখরুল। এ সময় অভিযোগ করেন জামায়াত মিথ্যা কথা বলে মা বোনদের বিভ্রান্ত করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন কথা প্রচার করছে তারা। বিএনপি মহাসচিব আরও বলেন, মিথ্যা বলা নয়, সৎ পথ ও ভালো কাজের মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়, অন্য কোনো মাধ্যমে নয়। দেশকে এগিয়ে নিতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাত রব। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা জানান, এর আগে 2011 সালে যশোরে সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে। শিক্ষা খাতে তার মায়ের যে অবদান, সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। গরিবের দান দান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দল সহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগার। নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে।
এবং এ ব্যাপারে তারা আলোচনা করবেন এবং করে সিদ্ধান্ত নেবেন। আমরা এটাও জানতে পেরেছি যে নির্বাচনের দিন বা নির্বাচনে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে, আলোচনা শুনেছি আমরা আর কি। এক নম্বর তো শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই, তারা এই ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই। আপনার আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। আইনে এটার কোনো বাধা নাই, করতে পারে। তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় নন, সবাই তাদেরকে চেনে না, অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের 2 দিন আগে তারা যেন সে এলাকার থেকে চলে যায়, তারা যেন না থাকে সেখানে, এবং সেখানে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না দেয়, সেজন্য আমরা। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলছেন, আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। জাতি গঠন বাক্যে দাঁড়িয়েছে 12 তারিখ বাক পরিবর্তনের দিন, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। শ্রীবর্দী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল নিহতের ঘটনা নিয়ে আমির বলেন, যারা রেজাউলকে হত্যা করেছে তাদের কাছে এটা নতুন নয়, তারা নিজেরাই নিজ দলের 2 শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর। জনসভায় যোগ দেওয়ার আগে শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন তিনি। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। আমিরের জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় যোগ দেন দলের নেতাকর্মীরা। মাত্র 17 মাস হয়েছে, দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সবচেয়ে বড় মজলুম দল জামায়াত ইসলামী। আমি পুনের কথা বলেছি, আমাদের সবগুলা অফিস সারা বাংলাদেশে 13.5 বছর একটানা বন্ধ। খুলনা তারেক রহমানের জনসভা ঘিরে সাজ রব চলছে মঞ্চ তৈরির কাজ। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস সম্পর্কে জানাবেন, সেখানে কি হচ্ছে এখন সেটাও জানাবেন। নেতাকর্মীদের উচ্ছ্বাসের অন্ত নেই সোয়ার যদি বলি, কারণ তারেক রহমান 2004 সালে খুলনাতে এসেছিলেন স্টেডিয়ামে একটি প্রোগ্রাম করতে তৃণমূল বিএনপিকে শক্তিশালীকরণের জন্য, অর্থাৎ মাঝখানে কেটে গেছে 22 বছর। 22 বছর পর তিনি আবার খুলনায় আসছেন, এটি আসলে বড় পাওয়া এই অঞ্চলের বিএনপি সমর্থকদের। সকাল থেকেই নেতাকর্মীরা দফায় দফায়, আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে খালিশপুরের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে সুবিশাল মঞ্চ তৈরি হচ্ছে এবং আমাদেরকে জানানো হয়েছে এটি 60 ফিট বাই 40 ফিটের একটি মঞ্চ হবে। এখানে সাউন্ড সিস্টেম থাকবে 25 পিয়ার এবং 200টি হর্ন নগরীর প্রায় 3 কিলোমিটার ব্যাপ্তি জুড়ে সেগুলো লাগানো হবে, অর্থাৎ 3 কিলোমিটার দূর থেকেও মানুষ তারেক রহমানের বক্তব্য শুনতে পাবেন। এছাড়াও অন্যান্য যে সমস্ত প্রস্তুতি, সে সমস্ত প্রস্তুতি চলছে, যেটি বিকালের মধ্যে সম্পন্ন করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে সমাবেশকে ঘিরে কিছু সময় আগেও খুলনার একটি হোটেলে
প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানানো হয়েছে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 14টি সংসদীয় আসন রয়েছে, সেই 14টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা এখানে এসে তাদেরকে পরিচয় করানো দেওয়া হবে। একই সাথে তারেক রহমানের কাছে খুলনার উন্নয়নে, পাটকল চালু, নদী ভাঙন, জলাবদ্ধতা, সুন্দরবন উন্নয়নে বিভিন্ন কর্মসূচি তারা বা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরবেন। সেটি আগামীকাল 12টায় তিনি এই মঞ্চে বক্তব্য দেবেন প্রধান অতিথি। প্রবীর সবশেষ জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। শেরপুরে পৌঁছে সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেন আমির ডক্টর শফিকুর রহমান। পরে নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। রেজাউল নিহতের 4 দিন পার হলেও এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, একটি দল আগে নিজেদের মানুষকে হত্যা করত, এখন তাদের হাত থেকে অন্য দলের মানুষ রেহাই পাচ্ছে না। বোঝাই যাচ্ছে ক্ষমতায় গেলে তারা হত্যার রাজনীতি শুরু করবে। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত বুধবার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মারামারিতে নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আমাদের এই ভাইয়েরা তাদের নিজের মানুষকেও খুন করে ফেলে, অনেক খুন করেছে। তারাও মানুষ, যাদেরকে খুন করা হয়েছে ওগুলোও আমরা কষ্ট পাই, সমর্থন করি না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড করবে না। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ছুটছেন তারা, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বলেন, এলাকার সন্তান হওয়ায় এখানকার সমস্যা সম্পর্কে জানা আছে তার, তাই এলাকার মানুষ তার পক্ষে। এ সময় মির্জা আব্বাস বলেন, এই আসনের প্রার্থীরা না বুঝে অনেক কথা বলতে পারে, কিন্তু সিনিয়র রাজনীতিবিদ হয়ে তিনি তেমনটা করতে পারেন না। এদিকে সকালে রাজধানীর মিরপুর এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি বলেন, মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর গ্যাস সংকটই ঢাকা 16 আসনের মূল সমস্যা। ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধানেই মনোযোগ দেবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন তিনি। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর একটা এলাকা, ভালো একটি এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বন্ধ করে দিয়ে যাতে সাধারণ মানুষ যাতে সত্যিকার অর্থেই সরকারের পক্ষ থেকে গ্যাসের সংযোগটি যাতে ঘরে ঘরে পায়, সেই বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করব। রাজধানীতে বিরামহীন গণসংযোগ করছেন জামায়াতে ইসলামী স্বতন্ত্র এবং জোট মনোনীত প্রার্থীরাও। সকালে গণসংযোগ শুরুর আগে কথা বলেন 11 দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি। পেশি শক্তি ও অর্থনৈতিক দৌরাত্ম্যের নির্বাচন ব্যবস্থা ভাঙার আহ্বান জানান তিনি। এর আগে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন পাটোয়ারি। বলেন, নির্বাচনী ফান্ডে ওঠা 12 লাখ টাকা দিয়েই এই কার্যালয় করা হয়েছে, নির্বাচিত হলে এটি জনগণের কার্যালয় হবে। এদিকে ঢাকা 16 আসনে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। তিনি অভিযোগ করেন, ঢাকা 16 আসনে প্রতিপক্ষের প্রার্থী চাঁদাবাজির টাকায় ব্যাপক জনসমাগম করে প্রচারণা চালাচ্ছে। মন্তব্য করেন, নির্বাচনী খরচের ধরন দেখে বোঝা যাচ্ছে টাকার উৎস অবৈধ। আমরা ইনশাল্লাহ ঢাকা 8-এ একটি নিরাপদ নগরী গড়ব, যাতে হলো আর কোনো ওসমান হাদি ভাইকে আমাদের হারাতে না হয় বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের কেউ শিকার না হতে হয়। ব্যবসায়ী ভাইদের নিরাপদে ব্যবসা করার জন্য আমরা দখলমুক্ত, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা একটা ব্যবসায়ী নগরী গড়ব। আমরা শাসক হব না, আমরা সেবক হব। আমরা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আমরা সারা বছর সব সময়, আমরা যখন খুব দুঃসময় পার করেছি তখনও আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম। ঢাকায় প্রার্থীদের নির্বাচনের প্রচারের খবরাখবর জানাতে নিকুঞ্জ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, প্রার্থীদের নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন, আর সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন?
জমজমাট প্রচারণা, বিশেষ করে ভোটের আর যখন বেশি সময় নেই, 9 দিন প্রচারণার সুযোগ পাবেন, তখন প্রার্থীরা, বিশেষ করে সব প্রার্থী, রাজধানীতে তো সকাল থেকে আমরা দেখছিলাম, আমি এই মুহূর্তে যে প্রার্থীর সঙ্গে আছি তিনিও তার প্রচারণা শুরু করেছেন, দুপুর বেলা থেকে প্রচারণা শুরু করেছেন। জামায়াত জোটের এনসিপির প্রার্থী, শাপলাকলির প্রার্থী, তিনি প্রচারণায় নেমেই এই এলাকার সাধারণ মানুষকে নানান ধরনের আশ্বাস দিচ্ছিলেন। এবং আমরা যদি সরাসরি তার সঙ্গেও কথা বলতে চাই যে সাধারণত শুরুতে কোন সমস্যার সমাধান করতে চান এই এলাকার মানুষের জন্য? এটা যে ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে যে ঢাকা 18 বা উত্তরা বললে আমাদের সামনে চকচকে উত্তরা মডেল টাউনের ইমেজটা সামনে আসে, কিন্তু এটা আসলে ঢাকা 18 আসনের মাত্র 10%। অধিকাংশই উত্তরখান, দক্ষিণখান, খিলখ্যাতে যারা থাকেন কিংবা তুরাগের সাইটে তারা কিন্তু নাগরিক সেবা থেকে আসলে বঞ্চিত। সেই জায়গা থেকে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের একটা ইনসাফের নগরী করতে হলে একই সিটি কর্পোরেশনে একই আসনে থাকা সত্ত্বেও তারা যে নাগরিক সুবিধা থেকে, নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, সেই নাগরিক সেবাটা নিশ্চিত করা। অর্থাৎ ঢাকা 18 আসনের প্রত্যেক নাগরিক যেন যে নাগরিক সেবাগুলো আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, তার রাস্তাঘাটটা ঠিক রাখা, তার সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করার যে সুযোগটা সেটা যেন সে পায়, নিরাপত্তার বিষয়টা যেন নিশ্চিত হয়, এই জায়গাটাগুলো প্রথম। অর্থাৎ আপনি শুনছেন, অর্থাৎ ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য যা করার দরকার তিনি তাই করতে চান। যদিও হামলা শিকার হয়েছিলেন এই প্রার্থী, তিনি এখন বলছেন যে সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত জয়ের মালা তিনিই গলায় পড়বেন এমন। অহন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী নির্বাচনী প্রচারের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুমাইয়া ঐশী এই মুহূর্তে রাজধানীর মেরাদিয়ার মধ্যপাড়া এলাকা থেকে। ঐশী, গণসংযোগের প্রার্থীরা কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সেই বিষয়ে ভোটারদের রেসপন্স কিরকম একটু জানাবেন? ঢাকা 9 আসনে আছি এবং ঢাকা 9-এর ধানের শীষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, সকাল থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা এবং বিকাল হয়ে গেছে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু চলবে। কারণ যেমনটি আমার আগের সহকর্মী বলছিলেন যে হাতে খুব বেশি সময় নেই, 10 তারিখ সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালানো যাবে, ফলে শেষের কয়েকটি দিন আছে বাকি। একটু আমরা প্রার্থীর কাছ থেকে শুনতে চাই, একদম শেষ মুহূর্তে আছি আমরা নির্বাচনী প্রচারণার। আপনার প্রচারণা কেমন চলছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? বুঝি নাই। আপনার প্রচারণা কেমন চলছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আপনি দেখছেন? দেখুন, আলহামদুলিল্লাহ আমার প্রচারণা ভালো চলছে। যেহেতু আমি এই এলাকার ছেলে, সেহেতু এই এলাকার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। এই এলাকায় আমি বেড়ে উঠেছি, এই এলাকার মানুষের দুঃখ দুর্দশাকে খুব কাছের থেকে দেখেছি এবং সেই দুঃখ দুর্দশাকে নিজেকে ভোগ করতে হয়েছে। সেই কারণে আজকে যখন সুযোগ এসেছে, আমি এলাকার প্রতিটি বাড়িতে ছুটে যাচ্ছি, এলাকার প্রতিটি অলিতে গলিতে যাচ্ছি, যে মানুষ যে তার সন্তানকে, তার এলাকার ছেলেকে দেখতে চায় এবং তারা চায় আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করতে। যেমনটি দেখছিলেন যে উনি কিন্তু বলছিলেন যে জয়ের বিষয়ে তিনি বেশ আশাবাদী, কারণ তিনি এলাকারই ছেলে, ফলে সব প্রার্থীদের মধ্যে আসলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস আছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়েও সবাই আশাবাদ ব্যক্ত করছেন। ঐশী, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারের খবরাখবর জানাতে এবার কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, প্রার্থীদের গণসংযোগ সেখানে কেমন দেখছেন? কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা তাদের ভোটারদের, জানাবেন। সোহার, আপনি জানেন যে কুমিল্লায় কিন্তু 11টি সংসদীয় আসন রয়েছে। এখন আমি রয়েছি কুমিল্লা 10 আসনে। এই আসনটি কিন্তু একটি আলোচিত আসন। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি কিন্তু তারা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছেন। যেহেতু এবছর আসলে সময় কম, খুব নিকটেই কিন্তু আসলে ভোট গ্রহণ, তো সেই কারণে কিন্তু প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাই আমার সঙ্গে একজন প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীকের মুবাশির আলম ভূঁইয়া, তার কাছে জানতে চাইব কেমন সাড়া পাচ্ছেন বা প্রার্থীদের প্রতি আপনার কি প্রতিশ্রুতি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জনপ্রিয় টিভি চ্যানেল যমুনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 10 তথা
নাঙ্গলকোট এবং লালমাইয়ের জনগণকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি আজকের সময় উপযোগী। আপনি এসে আমাকে দেখেছেন মাঠে জনগণের মাঝে। ধন্যবাদ। আসলে প্রার্থীরা কিন্তু তাদের যে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রতিশ্রুতিকে ঘিরে কিন্তু আসলে মানুষ উৎসবমুখর পরিবেশে চান আগামী 12 ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য। সোহার। জামালপুরের নির্বাচনী প্রচারণায় জনসভাস্থলে কথা বলছেন জামায়াত আমির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এখন দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা, তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট, দেশপ্রেম আছে কিনা। যদি ওই দুই জিনিস থাকে, কাজ তার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ এখানে আমরা চলতে দেব, আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেব, জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি একটু সাহায্য চাই আপনাদের। কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় দূর চাওয়ার জন্য। আমাদের মায়েদের কি অধিকার নাই? তাদেরকে এই দায়িত্ব নেই? যারা মায়ের গায়ে হাত তুলে তারা কোন প্রজাতি আমি বুঝতে পারি না। এরা কি মানুষ প্রজাতি না অন্য কোনো প্রজাতি? এই কয়েকদিন ধরে উৎপাত শুরু হয়েছে। আমরা চাই সবাই যার যার কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য নিয়ে জনগণের কাছে যা। যারা হাত তুলছে তারাও যাক, আমরাও যাব। আমি মাদেরকে বলবো, আমরা আপনাদের সন্তান, আপনাদের অপমান আমরা সহ্য করব না। একদম সাফ কথা, সহ্য করব না। যদি কোনো দুর্বৃত্ত আপনাদেরকে কোনো কটু কথা বলে, চোখে চোখ রেখে বলবেন, আমি মা, আমি তোমাকে পরোয়া করি না, আমি পরোয়া করি আল্লাহ তাআলা। কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে যে দাড়িপাল্লায় ঘুষ দিলে সেদিন যাইও না, ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন, আমি যাব, পারলে তুমি ঠেকাই। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো, পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবে। সারা বাংলাদেশের মায়েরা তাদের নিরাপত্তার জন্য তারা বলে যে আমরা এখন এই সংগঠনকে চাই। এটা তাদের অধিকার, এটা তাদের ফ্রিডম অফ চয়েস। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারণে ওই যে একজন বলছে না, একটু খোলামেলা পোশাক, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি কারে চান? সে বলে আমি জামাতকে চাই। কেন? যে জামাতের দেশটা ঠিক করতে পারবে। তাইলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। পরবো না, আপনার কাপড় বদলে আপনাকে শালীন পোশাক পরতে হবে, পরবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো। এই যে এটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। এক মানা লক্ষ লক্ষ কোটি মা এখন এক কথাই বলছে, আমরা আমাদের নিরাপত্তার জন্য এই 11 দলকে চাই, বিশেষ করে জামাত ইসলামকে চাই। মায়েরা বড় ঋণী করে ফেললেন আমাদের। জামালপুরের প্রচারণায় বক্তব্য রাখছেন জামায়াত আমির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। আগামী 9 ফেব্রুয়ারি ট্যারিফ ইস্যুতে চুক্তি স্বাক্ষর হবে যুক্তরাষ্ট্রের সাথে। 20% ট্যারিফ নির্ধারিত আছে, এটা আরও কমানোর বিষয়ে সরকার আশাবাদী। সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে আলোচনা চলছে। দাম কেমন, কখন দিতে হবে, এটা নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। এ সময় বাণিজ্য সচিব আরও জানান, ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, এতে বাংলাদেশ পিছিয়ে যাবে না। এক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রতিযোগী নয়। রমজানের বাজার প্রস্তুতি নিয়ে সচিব বলেন, সবকিছু স্বাভাবিক আছে, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে। থেকে একটা উপকরণ আনলে সেটার উপরে সেই দেশে 3.something হয়তো বা মানে নেগেটিভ। আপনারা জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্যান্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে, এই ধরনের একটা ধারণা।
এবারে নির্বাচনে ৫৫% বেশি ভোট পড়বে এমন প্রত্যাশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, নির্বাচনকালে নিরাপত্তার বিষয়ে সরকারের পদক্ষেপ জানানো হয়েছে বিদেশিদের। দুপুরে নির্বাচনের কূটনীতি নিয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মন্তব্য করেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথাবার্তা এখন একটি গতানুগতিক ধারা হয়ে গেছে, এদেশের মানুষও এমনটা চায়। এ সময় কয়েকজন উপদেষ্টার কূটনীতিক পাসপোর্ট হস্তান্তর ইস্যুতে তৌহিদ হোসেন জানান, তিনি এখনও তার পাসপোর্ট হস্তান্তর করেননি, তবে কোন কোন উপদেষ্টা এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। কিছু লোক ভোট দিতে নাও যেতে পারে, এটা সবসময় হয়। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে যায়, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল। আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে, এবার দেখা যাক। নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছে, তবে নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ডে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এমনটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নির্বাচনে ইন্টারনেট স্বাভাবিক থাকবে, কেউ যদি বন্ধের চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেন তিনি। গুজব না ছড়ানোরও অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে। তিলোত্তমা ঢাকা একটু কি অপরিচিত শব্দ কানে এলো? আসবে নাই বা কেন? যে শহরে নিত্যদিনের সঙ্গী যানজট, গ্যাস সংকট, ধূসর পরিবেশ, সন্ত্রাস, চাঁদাবাজ, সেই নগরী হারিয়েছে তার স্বকীয়তা, ধারণ ক্ষমতা, বাড়িয়েছে হাহাকার আর ভোগান্তি। ঢাকাবাসীর জিজ্ঞাসা, ভোট দিলেই কি পাওয়া যাবে সবুজ, নিরাপদ আর আমার ঢাকা? রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতি আস্থা রাখার। বসবাসের ঢাকা গড়া রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা আছে সংকট সমাধানের। আরফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। কারো কাছে জাদুর শহর, কারোর কাছে নিজের শহর, কারো রুজি রুটির উৎস। কিন্তু এ শহরকে ভালোবেসেছে কয়জন? স্বাধীনতার পর ডজন ডজন সংসদ সদস্য, মন্ত্রী, মেয়র এ নগরীর দায়িত্ব পেলেও নাগরিক সুবিধার প্রশ্নে জনতার কাঠগড়ায় প্রায় সবাই। বরং দিনে দিনে ঢাকা হারিয়েছে তার ঐতিহ্য, সাংস্কৃতিক চরিত্র। একসময়ের উৎসব পার্বণের নগরীতে মানুষ মেতে থাকত ঘুরি উৎসব, পহেলা বৈশাখ, 6 ঋতুর আনন্দে। আজ সেই নগরীতে সংকুচিত সংস্কৃতি। শুধু তাই নয়, প্রায় 270 বর্গ কিলোমিটারের নগরীর 2 কোটির বেশি মানুষের জন্য নেই খেলার মাঠ, উন্মুক্ত জলাশয়ের। একটি পরিকল্পিত শহরে প্রতি একরে সর্বোচ্চ 100 থেকে 120 জন বসবাস করার কথা থাকলেও ঢাকায় সংখ্যাটা 400 থেকে 500 জন। প্রতিদিন যানজটে নষ্ট হয় 50,000 কর্মঘণ্টা। অল্প বৃষ্টিতে নগরীর সড়কে চালাতে হয় নৌকা। গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট তো নিত্যদিনের। নাগরিক সুবিধা যেন সেই প্রবাদের মতো কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। রাস্তায় বের হলে আমি যেন নিরাপদে বাসায় ফিরতে পারি, বা বাসা থেকে যেন আমি আমার কর্মস্থলে নিরাপদে পৌঁছাইতে পারি। সেই সাথে আমরা আমাদের যানবাহন সুবিধাগুলো ভালোভাবে চাচ্ছি। যে গ্যাস যেন ভালোভাবে চলে, কারেন্ট যেন ভালোভাবে আইবে, যেন দেখা যায় দেশের মধ্যে ভালো উন্নত হয়, এটাই আর কি আশা। আর দেশে সন্ত্রাস, ছাদাবাজ এগুলো যাতে না থাকে। আর 10 দিন পর আবারও প্রতিনিধি নির্বাচন করবে এদেশের মানুষ। রাজধানীর 15টি আসনে 1.5 শতাধিক প্রার্থী লড়বেন মানুষকে সেবা করতে। প্রতিদিনই ভোট চাইতে গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতিও, কিন্তু দল হিসেবে তাদের পরিকল্পনা কি? রিং রোড করা অথবা এলিভেটর যেটা আছে সেটাকে, যে অনেকগুলো পরিকল্পনা আছে। উপজেলা পর্যায়ে যে শহরগুলো আছে সেগুলোকে স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকামুখী হতে না হয়। বিএনপির পক্ষ থেকে যানজট কমাতে মনোরেল, রিং রোড, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, সামাজিক সন্ত্রাস রোধে অতীতের মতো কঠোর অবস্থান সহ নানা রকম পরিকল্পনার কথা জানাচ্ছেন তারেক রহমান। নেতারা বললেন, সব সংকট রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও সমাধানে আছে নানামুখী পরিকল্পনা। বিএনপি দল হিসেবে যেটা করবে সেটা অলরেডি বিএনপি তাদের ম্যানিফেস্টো দিয়ে দিচ্ছে। নির্বাচিত হতে পারি, এই সমস্যাগুলোকে 17 বছর যেটা হয় নাই 17 দিনে পারবো না, তবে 17 মাসে
মাসের মধ্যে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। ঢাকা নিয়ে বিশদ পরিকল্পনা রাখা হচ্ছে তাদের দলীয় ইশতেহারে, যা চলতি সপ্তাহে ঘোষণার কথা রয়েছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না কুমিল্লা 4-এর মঞ্জুরুল হাসান মুন্সি এবং 10 আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। আপিলেও খারিজ হয়ে গেছে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন। তাই কুমিল্লা 10 আসনে নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী মোবাশ্বের আলমের। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে এই নির্বাচনে তার অংশ নেওয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে একই আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন তারা আর পার পেতে পারবে না। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবো ইনশাআল্লাহ। জনাব গফুর ভূঁইয়া সাহেব ওনার যে অ্যাপিলটা ছিল হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে। ফলে গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারছেন না। অন্যায়ের সাথে কোনো রকম আপোষ না করে অতীতের মতো সাহসের সাথে এগিয়ে যাবে দৈনিক যুগান্তর। একই সাথে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে তাদের প্রতিনিধিত্ব করে যাবে। 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন পত্রিকার প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক এস.এম. আব্দুল ওয়াদুদ, পরিচালক মনিকা ইসলাম। এছাড়াও ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ সহ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম দৈনিক পত্রিকাটির অগ্রযাত্রায় অতীতের সম্পাদকদের অবদানের কথা তুলে ধরেন। মাত্র 6 মাস তামিল হয়ে যাচ্ছে। আজকে আমি কি বলবো, প্রতিদিনই ভালো করছে। আমরা চাই যে যুগান্তর আরো ভালো করবে, আরো দর্শক প্রিয় হবে এবং বাংলাদেশের সকল সংকট, সকল সম্ভাবনায় যুগান্তর আরো ভূমিকা রাখবে। সত্যের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং আস্থা এবং বিশ্বাস এবং সেই পথে নিজেকে পরিচালনা করা, এই যোগ্যতা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে যে মানুষটার মধ্যে আমরা দেখেছি তিনি নুরুল ইসলাম বাবুল। তিনি বলেছিলেন সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। আমি মনে করি যুগান্তর 26 বছরও সেই জায়গা থেকে 1 ইঞ্চিও সরেনি। আজকের এই দিনে আমার বারবার মনে পড়ছে আমাদের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সাহেবের কথা। 5ই আগস্টে তোমাদের অবদান অনেক বেশি, অনেক বেশি। প্রত্যেকের মুখে মুখে যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকার কথা সবাই বলেছে। এইভাবে তোমরা এগিয়ে যাও, আমি দোয়া করি। দর্শক, আবারও বিরতি নিচ্ছে। দুপুরে বাংলাদেশে ফিরে এসে থাকছে। নেত্রকোনা, দুর্গাপুর ও কলমাকান্দায় বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। ঝর্ণা, খাল বা অগভীর কূপই একমাত্র ভরসা। সংকট সমাধানের আশ্বাসে চলছে প্রচারণা। বছরকে বছর যাইতেছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতেছে না। আমাদের নির্বাচন আসছে, কত আশ্বাসে দিবে, কিন্তু এমপি হইলে পরে, ক্ষমতা গেলে পরে তাদের কথা আর মনে থাকে না। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলে কেন 12 ঘন্টা পরে জিডি করা হলো, এমন প্রশ্ন করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। দুপুরে রাজধানী গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসের সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন তিনি। বলেন, জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। এর আগেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে জানান তিনি। জামায়াতের নেতাকর্মীরা বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান।
নেত্রকোনা সীমান্তে দুই পাহাড়ি উপজেলায় বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। পাহাড়ি ঝর্ণা, খাল বা অগভীর কূপের পানি স্থানীয়দের একমাত্র ভরসা। বিভিন্ন সময়ে সংকট নিরসনের দাবি জানালেও মেলেনি সমাধান। এদিকে আসন্ন নির্বাচনে ক্ষমতায় গেলে সংকট সমাধানের আশ্বাস দিয়ে প্রচার চালাচ্ছেন নেত্রকোনা 1 আসনের প্রার্থীরা। নেত্রকোনার সীমান্ত ঘেঁষা উপজেলার দুর্গাপুর ও কলমাকান্দা, লেঙ্গুরা, খারনই, রংছাতি সহ 5টি ইউনিয়নে বাঙালি, গারো ও হাজং সম্প্রদায়ের বসবাস। বিশাল এই জনগোষ্ঠীর বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় প্রকৃতির ওপর নির্ভরশীল এখানকার বাসিন্দারা। পর্যাপ্ত সুবিধার অভাবে তাদের ভরসাস্থল পাহাড়ি ঝর্ণা, কুয়া ও খাল। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানির জোগাড় করতে হয় বেশিরভাগ পরিবারকে। কল থেকে পানি উঠাইতে পারি না, এতে কষ্ট হয়। তাছাড়া অতিরিক্ত আয়রন, আমাদের ফিল্টারে ছাইকে খাইতে হয়। গর্ত খুঁজে পানি নেওয়া লাগে, অনেক কষ্ট করি। সারা বছর আমরা এভাবে চলতেছি। খাবার হানি হয় না, খুব কষ্ট করে গর্ত করে হানি নেওয়ার লাগে। পানির সংকটে ব্যাহত হচ্ছে 40টি গ্রামের অন্তত 30,000 বাসিন্দার দৈনন্দিন কাজকর্ম। বর্ষাকালে অনেক সমস্যা পড়ে, বর্ষাকালে কিন্তু এই পানি খাওয়া যায় না। বছরকে বছর যাইতেছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতেছে না আমাদের। জনপ্রতিনিধিরা তো নির্বাচন আসছে, কত আশ্বাসন দিবে, কিন্তু এমপি হইলে পরে, ক্ষমতা গেলে পরে তাদের কথা আর মনে থাকে না। বাসিন্দাদের ভোগান্তি নিরসনে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার। এই সমস্যার সমাধান করার জন্য আমার ডিপার্টমেন্ট, আমার মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। তবে খুব শীঘ্রই এটার একটা সঠিক সমাধান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এদিকে নেত্রকোনা 1 আসনটিতে পানি সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমাদের সর্বপ্রথম কাজ হবে শুধুমাত্র সুপেয় পানি না, আমরা একটা প্রকল্প হাতে নিব যেন পর্যাপ্ত পরিমাণ পানি আমরা পেতে পারেন। যুদ্ধ করেছি, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে রক্ত দিয়েছে, তাদেরকে ধারণ করে আমরা এগিয়ে দিতে পারি, মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। ক্ষমতা নয়, মমতা দিয়ে সকলে মিলে প্রশাসন এবং জনপ্রতিনিধি এবং দেশের মালিক জনগণ সকলে মিলে একটা সুন্দর, বাসযোগ্য, একটা নিরাপদ বাংলাদেশের জন্য। তবে আর আশ্বাস নয়, সংকট নিরসনে স্থায়ী সমাধান চান এলাকাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁর 29 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে জেলার ধামরাইরহাট বিজিবির বেইস ক্যাম্পে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাল মামুন। জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে সদর উপজেলায় একটি রিজার্ভ প্লাটুন, নওগাঁ 1 আসনের 3টি উপজেলায় 12 প্লাটুন এবং অন্য 5টি আসনের 8 উপজেলায় 16 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তবর্তী উপজেলাগুলোয় বিজিবি এককভাবে এবং অন্য উপজেলাগুলোয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী 5 ফেব্রুয়ারি রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন নির্ধারণ করেন। এই মামলায় মোট 16 আসামির মধ্যে বর্তমানে গ্রেফতার রয়েছেন 8 জন। এদিকে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম ও নির্যাতনের 2টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ চলছে। একই ট্রাইব্যুনালে ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা সহ 9 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া যশোরে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার থেকে জামিনে বের হওয়া এক আসামির নাম, ঠিকানা ব্যবহার করে হত্যা মামলার অন্য এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। এর আগে গত বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় গতকাল সন্ধ্যায়। চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক সগির মিয়া জানান, কসবার একটি হত্যা মামলায় গত বছরের 7 ডিসেম্বর জেলা কারাগারে পাঠানো হয় হৃদয় নামের ওই আসামিকে। পরবর্তীতে গত 29 জানুয়ারি জামিনে কারামুক্ত এক আসামি দিদার হোসেনের নাম, ঠিকানা ব্যবহার করে জামিনপ্রাপ্ত অন্য বন্দীদের মুক্তি দেওয়ার সময় কৌশলে পালিয়ে যায় হৃদয়। এ ঘটনায় 7 জনের নাম
উল্লেখ সহ 5 থেকে 7 জনকে অজ্ঞাত করে মামলা করেন কারাগারের জেলার মঞ্জুরুল ইসলাম। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার সহ 8 জনকে সাময়িক সাসপেন্ড করা হয়। তদন্ত কমিটি দুটিকে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্টাফদের কিছু অবহেলা ছিল, অবহেলা থাকার কারণে 6 জন কারারক্ষীকে আমাদের সাসপেন্ড করা হয়েছে এবং ডেপুটি জেলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং একজন সর্বপ্রধান কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কি কারণে আসলে ঘটনাটা হয়েছে, দোষী চিহ্নিতকরণ এবং কি কারণে এরকম হয়েছে, যে আমাদের দুর্বলতাটা কোন জায়গায় বা জেলখানার দুর্বলতাটা কোন জায়গায় এবং এটা থেকে উত্তরণের কি উপায়, এই সুপারিশ, এই 4টা বিষয় আমরা তদন্ত কমিটিতে আমরা অবজার্ভ করবো আর কি। দুপুরে বাংলাদেশের শেষ বিরতি নিচ্ছি দর্শক, ফিরে এসে থাকছে। আবারও অশান্ত পাকিস্তানের বলুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের সিরিজ হামলার জবাবে অন্তত 133 সন্ত্রাসীর মৃত্যু হয়েছে জানিয়েছে আইএসপিআর। কোনো লুকোচুরি নেই, নির্বাচনের নিরপেক্ষতার প্রশ্নে কমিশন অত্যন্ত শক্ত অবস্থানে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, নির্বাচন কমিশনের কাছে হেভিওয়েট লাইট ওয়েট নেই, সব প্রার্থী সমান। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন। কমিশনার আরও বলেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পেলে তার পরিণতি খারাপ হবে। কমিশনের সক্ষমতা অনুযায়ী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকলের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কমিশনার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে অপপ্রচার গুজবের প্রবণতা বাড়বে, তাই সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের সকলকে ঐক্যবদ্ধ, সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমি যখন পেশাদারের দায়িত্ব পালন করছি, শতকরা 100% নিরপেক্ষতাকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান এবং সবাইকে সমভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে। আরব সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার কালো পতাকা আর ব্যানার হাতে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ করে হাজারো ইসরায়েলি আরব। তাদের অভিযোগ, গেল 2 দশক ধরে সংখ্যালঘু আরব কমিউনিটির বহু মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। সম্প্রতি এসব ঘটনা আরও বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতেই কমপক্ষে 27 জন ইসরায়েলি আরবকে হত্যা করেছে সন্ত্রাসীরা। তা সত্ত্বেও অপরাধ নির্মূলে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ইসরায়েলি সরকার, আর এরই প্রতিবাদে নিহতদের পরিবার সহ বহু মানুষ ফুঁসে উঠেছে। বিক্ষোভের সাথে যোগ দিয়েছে বেশ কিছু সংখ্যক ইহুদিও। আবারও অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের বলুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের সিরিজ হামলার জবাবে প্রদেশটিতে শুরু হয়েছে ব্যাপক সেনা অভিযান। 2 দিনে নিহত হয়েছে বালুচ লিবারেশন আর্মি অন্তত 133 সন্ত্রাসী, 18 বেসামরিক এবং 15 জওয়ানের মৃত্যুর খবরও জানিয়েছে আইএসপিআর। নতুন করে অস্থিরতায় চরম আতঙ্কে বাসিন্দারা। বিএলের হামলার পেছনে ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। দুদিন আগেই নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিএলের বিরুদ্ধে অভিযান জোরদারের কথা জানিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। বালুচিস্তানের সেনা অভিযানে শুক্রবার নিহত হয়েছিল 41 বিচ্ছিন্নতাবাদী। একদিনের মাথায় শনিবার রাজধানী কোয়েটা, মাসদুং, নুশকি, খেরান সহ 12টি জায়গায় সন্ত্রাসী গোষ্ঠীর হামলা। প্রাণহানির শিকার অন্তত 18 জন। হামলার দায় স্বীকার করেছে বিএলএ। পাকিস্তান সরকার যাদের ডাকে ফিতনা আল হিন্দুস্তান নামে। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বালুচ প্রদেশ জুড়ে চিরুনি অভিযানে নামে সেনাবাহিনী। প্রাণ যায় বিএলএর 92 সদস্যের। এই অভিযানে প্রাণ হারিয়েছেন 15 পাকিস্তানি জওয়ানও, যদিও 84 সেনাকে হত্যার দাবি করেছে বিএলএ। বালুচিস্তানে অস্থিরতার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির অভিযোগ, দেশের বাইরে থেকে এসেছে হামলার নির্দেশ। সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী। আপনাদের কাছে আমার ওয়াদা, রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহর ইচ্ছায় আপনারা সাহস আর শক্তি বজায় রাখবেন। হামলা পাল্টা অভিযান ঘিরে নতুন করে অস্থিরতা ছড়িয়েছে পুরো প্রদেশে। চরম আতঙ্কে বাসিন্দারা।
পরিস্থিতি খুবই খারাপ, বারবার গোলাগুলি হচ্ছে, বাইরে বের হওয়া কঠিন, দোকানপাট সহ সবকিছু বন্ধ। বিস্ফোরণ গোলাগুলির আওয়াজ শোনা গেছে ভোর থেকেই। অনেক জায়গায় রাস্তা বন্ধ, যাতায়াত খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী বালুচিস্তানে দশকের পর দশক ধরে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী গত বছর 250 সন্ত্রাসী হামলা হয়েছে প্রদেশটিতে। প্রাণহানির শিকার হয়েছে 400 জন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভেনেজুয়েলার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনায় দেশটি সফরে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শনিবার কারাকাসে পৌঁছেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লরা ডগু ও কয়েকজন কর্মকর্তা। সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন লরা। মার্কিন দলকে স্বাগত জানায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, দুদেশের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে দুপক্ষের মতপার্থক্য। এক পোস্টে মার্কিন প্রতিনিধি লরা জানান, কারাকাসে কাজ শুরু করতে প্রস্তুত তিনি এবং তার প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রে ফ্লু মৌসুমে রেকর্ড 2 কোটি মানুষের মাঝে ছড়িয়েছে অসুস্থতা। জরিপে তথ্য জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি। জানায় দেশ জুড়ে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের প্রকোপ। সংস্থাটির তথ্য মতে 1.5 দশক পর এবারই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে হাসপাতালে ভর্তির হার। রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 18 বছরের কম বয়সী শিশু কিশোর। এরই মাঝে ঠান্ডাজনিত অসুস্থতায় 11,000 মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও 2,70,000। দেশটিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝে সর্বোচ্চ থাকে ফ্লুর সংক্রমণ। দর্শক, আজকে এখানেই শেষ করছি দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।